বালুরঘাট থেকে আপনার সাথেই আছে ভূত এফএম, সাথে আছি রাসেল। শুনছেন সব সময় রেডিও ফুর্তি। আর এই মুহূর্তে আমার সাথে ভৌতি স্ট্রিমও রয়েছে এবং সেখানে রয়েছেন সুমন ভাই এবং জিবরান ভাই। তবে তার আগে আমরা কথা বলতে চাই ঝিলিকের সাথে। একটু ঝিলিকের সাথে কথা বলবো এবং সে আমার সাথে এখন টেলিফোনে রয়েছে। হ্যালো ঝিলিক। ঝিলিক শুনতে পাচ্ছেন? ওকে ঝিলিক, কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা ঝিলিক, আপনার সাথে আমরা আজকে ঝিলিকের আসলে আমি সবাইকে একটু জানিয়ে দিই যে আজকে ঝিলিকের আমাদের এইখানে আসার কথা ছিল। ইনফ্যাক্ট আমাদের এই শোতে তার জয়েন করার কথা ছিল, কিন্তু সে আসতে পারেনি বলে তার সাথে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি। তো ঝিলিক, আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আসলে আমি এই ফ্ল্যাটে যে ফ্ল্যাটের ব্যাপারে বলতে যাচ্ছি। আচ্ছা একটু মাউথ পিসটা একটু কাছে নিয়ে কথা বলা যাবে, কারণ আপনার ভয়েস আমরা খুব আস্তে শুনতে পাচ্ছি। আচ্ছা এখন? হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, আমি যে ফ্ল্যাটের কথা বলতে যাচ্ছি ওখানে আমি মুভ করেছিলাম 2000 সালে। তো ওখানে যে কারণে যাওয়া হয়েছিল কোনো ভালো রিজন ছিল না, তাই আর কি যাওয়ার পর সবাই খুব মন খারাপ ছিল। তখন যেহেতু আমার বাবা নারায়ণগঞ্জে ছিল, তাই আমরা অনেক কাজিনরা মিলে, আমার আম্মু, আমি, আমার আপন বড় বোন আর কয়েকটা কাজিন মিলে আর কি ফ্ল্যাটে থাকতাম। তো যাওয়ার পর যেটা হয় যে প্রথম দিন রাত্রে একটা ঘটনা বলি যেটা আমার সাথে হয়েছিল। ওই দিন এমনি নতুন কোনো জায়গা গেলে আমরা তেমন একটা ভালো করে ঘুম আসে না। স্বাভাবিক, তো খুবই স্বাভাবিক। তো আমি ঘুমার চেষ্টা করতেছিলাম, সবাই প্রায় ঘুমে যাচ্ছিল, আমি আমার বোন জেগেছিলাম। তো হঠাৎ করে কেমন জানি আওয়াজ শুনতে পেলাম যে পাশের, হ্যালো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। জি, কেমন জানি আওয়াজ শুনতে পেলাম যে পাশের রুম থেকে অতিরিক্ত মাত্রায় আওয়াজ আসতেছে। তোমার বড় বোন বললো যে কোনো রকম কোনো ব্যাপার না, মনে হয় উপরের ফ্ল্যাট থেকে আসতেছে। আমি বললাম যে না দিদিমণি, মনে হয় পাশের রুম থেকে আসতেছে। তারপর কোনো মতে আমাকে বুঝায় রয়েছে, ঘুম পাড়ালো। তারপর একটা ঘটনা বলি যে আস্তে আস্তে দেখা যাচ্ছিল যে আমার আম্মুর মানে পুরা বিহেভিয়ার চেঞ্জ হয়েছিল, ব্যবহার পুরা নতুন বাসায় ওঠার পর থেকে বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেমন জানি করতে সবার সাথে খুব খারাপ বিহেভ করে, ছোটখাটো কথায় খুব রেগে যায়। তো তারপর আর কি যেটা দেখা যাচ্ছিল যে আম্মু কারোর সাথে কথা বলে না, খায় না, দেয় না, খুব কষ্ট করে খাওয়াটা হয়, খুব ছোট ছোট কথায় রাগ হয়ে যায়। তো আব্বু আর কি আম্মুকে জিজ্ঞেস করলো যে আচ্ছা শশী, তুমি এরকম কেন করতেছো? তখন আম্মু বললো যে আমার তো অনেক বন্ধু আছে। বলে তোমার কি বন্ধু? বলে যে আমার বিশাল একটা বন্ধু আছে না। তো ওটা শুনে সবাই হতবাক হয়ে যায়, মনে করে যে ডিপ্রেশনে মনে হয় সব বলতেছে। কিন্তু আসলে ওখানে অন্যরকম ঘটনা ছিল। তো একসময় কিভাবে জানলেন যে ওখানে অন্যরকম ঘটনা ছিল? আম্মুর তার 2-3 মাস পরে আম্মুর পুরা ডান সাইড প্যারালাইজ হয়ে যায়। ওই বাসা ওঠার পরে? হ্যাঁ, বাসা ওঠার পরে প্যারালাইজ হয়ে যায়। তো অনেক ডাক্তার দেখানো হয়, কিন্তু ডাক্তাররা কোনো কিছু ভুলই খুঁজে পাচ্ছে না তার শরীরের মধ্যে, যে কারণে প্যারালাইজ হতে পারে। তো তারপর ডাক্তারের তাকে সাথে একটা ভিটামিনের ওষুধ দিল, আর একটা 3 মিলিগ্রাম মনে হয় একটা ঘুম ওষুধ দিল। তো ওটা দেওয়ার পর কি আব্বু বলে যে তোমার আম্মুর তো রাত্রেবেলা চেহারা অন্যরকম হয়ে যায়। আমরা সবাই হাসতেছি, বলি যে আব্বু তুমি কি বলতেছো? তারপরে আর কি একদিন একটা ঘটনা শুনতে পেলাম আব্বুর কাছ থেকে যে তোমার আম্মু রাত্রেবেলা কি করে, ঘুমায় না, ঘুমের থেকে উঠে সে রাত্রেবেলা বাথরুমে যায়। বাথরুমে গেলে বাথরুমে গিয়ে কার সাথে জানি এত কথা বলে, সব আগের কথা বলে। আর তারপর আম্মু বেরোয় না। আর আম্মু যখন বাথরুম থেকে বেরোয় তখন আম্মুর গায়ের মধ্যে খুব খামচির দাগ দেখা যাচ্ছিল, যেগুলো আর কি হ্যাঁ মানুষের হাতে হইতে পারে না, যেগুলো আর কি এনিমেলের কিছু একটা। তারপর আরেকটা ঘটনা হয় আমার একটা কাজিনের সাথে। সেটা হলো আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, আর
মানে বাইরে থেকে আসছে মাত্র বাসায়। আচ্ছা। তো আসার পর খুব ভালো হাসাচ্ছি, সবাই কথা বলতেছে। বললো যে ঝিলিক তুমি একটু পরে রেডি হও, আমি বাথরুমে যাবো। আমি বললাম ঠিক আছে। আচ্ছা। তো বাথরুমে গেছে, আধা ঘন্টা হয়ে যাচ্ছে, আমি মেয়েকে লেটেছি বেরো, কিন্তু কোনো শব্দ নাই। তারপর আমি আব্বুকে গিয়ে বললাম যে আব্বু অনেকক্ষণ ধরে আব্বু বাথরুমে গেছে, বেরোচ্ছে না। তো আব্বু ধাক্কাতেছে বাথরুমের দরজা, কিন্তু কেউ দরজা খুলে না। আচ্ছা। তো আর কি আব্বুকে বাধ্যগত মানে আরো কয়েকজন গার্ড ডাকিয়ে এনে তারপর দরজাটা ভাঙতে হলো। ভাঙার পর দেখলো যে আমার ওই আব্বুর হাত পা বাঁধা, মুখ বাঁধা, তার মানে সালোয়ার কামিজের কাপড় দিয়ে। আচ্ছা। যেটা নিয়ে গেছিল বাথরুমে তো উনি একাই ঢুকেছিলেন? হ্যাঁ, উনি একাই। আর ওই বাথরুমে যে জানলা ছিল যেটা এতটা ছোট যে একটা মানে ছোট একটা পাখি ঢুকতে পারবে, অন্য কেউ ঢুকতে পারবে না। আচ্ছা। হ্যাঁ, তো আর তার গায়ের মধ্যে অনেক অসংখ্য আঁচড়ের দাগ। আচ্ছা। মানে খুবই খারাপ অবস্থা। তো রুমে আনার পর আপুকে যখন মানে আপুর জ্ঞান ফেরানো হলো, তখন আর কি আপু বলতেছে যে আমি যখন গোসল করতে ঢুকছি তখন জানলায় দেখছি একটা কালো রঙের বিড়াল বসে আছে। মামা তারপরে আমার কোনো কিছু মনে নেই। এটাই ছিল আপুর কথা আর কি। বুঝতে পারছি। আচ্ছা, এখানে সুমন ভাই আছেন, আমি এই প্রসঙ্গে আসলে কিছু বলতে চাই না। আমি আগে সুমন ভাই একটু হ্যালো বলতে চাই। সুমন ভাই কেমন আছেন? হ্যাঁ, ভয়ঙ্কর ভালো। ভয়ঙ্কর ভালো, আজকে ভয়ঙ্কর ভালো। এবং সুমন ভাইয়ের গল্প শুভ। তারপরে সুমন ভাই আপনি শুনেছেন ঝিলিকের ঘটনাটা? আমি প্রথম দিকটা শুনতে পারিনি, আমি পরের পার্টটা শুনছি। রাইট। ঝিলিকের বাসা ঢাকাতেই, এবং সেই ঢাকাতেই এই ঘটনাগুলো ঘটছে। তো ঝিলিক, থ্যাংক ইউ আমাদের সাথে শেয়ার করার জন্য এই ঘটনাটা। ওকে। আমার মনে হয় যে মানে আপনি অনেক সুন্দর করে বলেছেন, সবকিছু গুছিয়ে বলেছেন। থ্যাংক ইউ। ওকে। সো আমরা ঝিলিকের সাথে তখন কথা বলছিলাম, অ্যান্ড ঝিলিক আমাদেরকে যে ঘটনাটা জানালো সেই ঘটনাটা খুবই অদ্ভুত টাইপের, এবং সেও আমাদেরকে ইমেইলই করেছিল। আজকে তার এখানে থাকার কথা ছিল, থাকলে হয়তো আরো অনেক কথা বলা যেত ঝিলিকের সাথে। আজকে আমরা তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যদি আমাদের সাথে শেয়ার করতে চান ঠিক সেম ওয়েতে আপনারা শেয়ার করতে পারেন। শাউট লিখে স্পেস দিয়ে, আপনার নাম লিখে স্পেস দিয়ে, তার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আপনার নাম, ঠিকানা এবং ইমেল নাম্বার সহ, নাম, ঠিকানা এবং টেলিফোন নাম্বার সহ ইমেল করতে পারেন আমাদের bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। অ্যান্ড আমরা মনে হয় যে এখন যেটা আর কিছু না করে সরাসরি সুমন ভাইয়ের কাছে চলে যাই, এবং সুমন ভাইয়ের আজকে একটা মানে কি বলবো যে ভরপুর গল্প আছে, ঘটনা আছে, একটা ভরপুর ঘটনা। ঠিক না, অ্যাকচুয়ালি না, আজকে অ্যাকচুয়ালি আমরা এই ভূত এফএম শুরু হওয়ার আগেই কিছুক্ষণ আগে আলাপ করছিলাম আমরা সবাই একসাথে, যে আমরা যে ভয় পাই, এবং ভয় পাওয়ার পর কোন একটা জিনিস আমরা দেখলাম বা এক্সপিরিয়েন্স করলাম বা শুনলাম একটা আওয়াজ বা কিছু, অনেক সময় আমরা এরকম ভয় পাই। কেউ এটা মনে করে যে ভূত, কেউ স্পিরিট বলে, কেউ বলে জিন, এই টাইপের। তো মানে ভয় তো আমাদের অ্যাকচুয়ালি হিউম্যান নেচার, আমাদের মধ্যেই আছে জিনিসটা, ভয় পাওয়ার ব্যাপার অবশ্যই। সো এক একজন জিনিসটা এক এক ভাবে নেয়। বাট আমি আজকে ওই একটা ঘটনা বলবো যেটার মানে ভয় নিয়েই আর কি। মানে আমি একবার প্রচন্ড রকম ভয় পেয়েছিলাম। আচ্ছা। অ্যাকচুয়ালি অনেক জায়গায় তো যাওয়া হয়, অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়। রাসেল তো ভালো করে জানো যে ভয় একটু কম পাই। হ্যাঁ, সবসময়। এবং মানে যেটা হচ্ছে যে আমি শুনুন ভাই, আমি হচ্ছে ঘটনা বলছিলাম, এবং আমি যখন আমার বাসাতে আমি কয়েকদিন একটা সাউন্ড শুনতে পাই, এবং আমি উঠে ওই সাউন্ড পর্যন্ত গিয়েছিলাম আপনার কথা শুনে, যে আপনি যখন দেখেন যে এরকম একটা সাউন্ড হচ্ছে তখন তার কাছাকাছি চলে যান। তো সুমন ভাই এতটা সাহসী, আমি সাহস দেখাতে গিয়ে অবশ্য ফলটা ভালো হয়নি, এখনো পর্যন্ত খুব বাজে অবস্থায় আছে। আসলে এটা অভ্যাস হয়ে যাবে না। মানে আমি একসময় ছোটবেলায় অনেক ভীতু ছিলাম। আচ্ছা। বাট ভীতু থাকার পরে মানে একটা ব্যাপার কিন্তু থাকে, আমি দেখেছি যে যারা এইসব ভূত টুত জিনটিন এগুলো বিশ্বাস করে, বা যারা এগুলোতে ভয় বেশি পায়, তারা ভূতের গল্প বেশি শুনতে চায়, ইন্টারেস্ট বেশি থাকে, জানতে চায় বেশি। সো এটা অ্যাকচুয়ালি ঘুরে ফিরে একটা ওই এন্টারটেনমেন্টের মতনই ব্যাপার। কয়েকদিন আগে আমাকে একজন বলছিল যে হ্যাঁ, এই ভূত ইস্ট এটা কি, বা ভূত এফএম এটা কি, এখানে যে এত কিছু গল্প হয় এগুলো তো সত্যি না, এগুলো তো চাপা। আমার কথা ছিল যে ওগুলা সত্যি নাকি মিথ্যা, অ্যাকচুয়ালি ওগুলো নিয়ে চিন্তা করে শোনার বা দেখার কোনো দরকার নাই। আমরা স্টিফেন কিং এর বই পড়ি কেন, মানে আমরা ভয়ের গল্প পড়ি কেন, সেটি আমরা এন্টারটেইন হতে চাই, রাইট? একদম। কেউ হয়তো ভয় পেতে চায়, কেউ মজা পেতে চায়, এই কারণেই পড়ে। বাট কারো তো স্টিফেন কিং তো কখনো বলে নাই যেগুলো বিশ্বাস করো। আমরা বলছি না এগুলো বিশ্বাস করার দরকার নেই, এগুলো শুনে যদি আপনারা মজা পান বা আপনারা এন্টারটেইন হন, সেটাই হচ্ছে ব্যাপার। একদম। সো এই হ্যাঁ, এখন আমি একটা ঘটনা বলি, এটা কয়েকদিন আগের কথা। মানে
রাতের বেলা আমি তো ঘুমাই অ্যাকচুয়ালি সকালের দিকে, সো আবার আমার বেডরুমটা মধ্যে জানালা আছে দুটো, বাট জানালা দুটো বোধহয় আমি এই বাসায় এসেছি 4 বছরে খোলা হয়নি আর কি। সবসময় বন্ধ থাকে এবং খুব ডার্ক কালারের মোটা কাপড়ের পর্দা। সো যারা আমার বাসায় দিনের বেলা আসে দেখে যে আমার রুমে লাইট জ্বলছে, বিকজ অন্ধকার থাকে প্রচন্ড, মানে দিন হোক রাত হোক কোনো ব্যাপার না আর কি। সো আমি ঘুমাতে গিয়েছিলাম সকাল 8:30টার দিকে মোস্ট প্রবাবলি, তো শুতে গেছি এবং রুম পুরোপুরি অন্ধকার। তাই করে আমি শুতে চলে গেছি, আমি শুয়ে পড়েছি। তারও বেশ কিছুক্ষণ পর মানে ঘুম আর তন্দ্রার মাঝামাঝি একটা অবস্থা, মানে পুরোপুরি ঘুমায়ও নাই আবার জেগে বসে এরকম একটা অবস্থা। এবং ওই যে রুমের মধ্যে মাঝে মাঝে টুকটাক আওয়াজ, এগুলো নিয়ে এর আগে আমি অনেকবার আলাপ করেছি যে এরকম টুকটাক একটা আওয়াজ টাওয়াজ হচ্ছে। তো এগুলো খুব নর্মাল জিনিস, এগুলো স্বাভাবিক, এটা সব বাসাতেই হয়। তার মানে এই না যেখানে ভূত আছে। সো এরকম একটা অবস্থাতে হঠাৎ করে একটা আমার মাথার পেছনের দিকে একটা পার্টিশন আছে অ্যালুমিনিয়ামের, ওই ভিতরে ডিভিডি বইয়ের লাইব্রেরি, সো গ্লাসের পার্টিশন। তো হঠাৎ করে মনে হয় গ্লাসে একটা টক করে একটা আওয়াজ হলো, অ্যাজ ইফ কেউ গ্লাসে টোকা দিয়েছে এই টাইপের একটা আওয়াজ। তো শুনে আমি হঠাৎ করে একটু চমকে উঠলাম যে কি ব্যাপার, আওয়াজ কি ব্যাপার। আমি ঘুরলাম, আমি আবার ঘুমানোর সময় আমি চাদর পুরো মাথার উপর দিয়ে ঘুমিয়েছি, মানে কিছুই দেখা যায় না, জাস্ট একটু নিঃশ্বাস নেওয়ার জন্য একটু ফাঁকা থাকবে, ওদিক দিয়ে জাস্ট নিঃশ্বাসটা নিবো আর কি, বাতাসটার জন্য। তো আমি চাদরটা সরিয়ে আমি জাস্ট উল্টা দিকে ঘুরলাম, ঘুরে দেখলাম যে আছে না কিছু না আছে, আমি আবার ঘুমিয়ে পড়তে গেলাম। তো আমি আবার মুখের মধ্যে চাদর দিতে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে আমার চাদরের ফাঁক দিয়ে যে জায়গাটা ফাঁকা আছে ওদিক দিয়ে আমি দেখলাম যে আমার বিছানার পাশে হচ্ছে কম্পিউটার টেবিলের পাশে যেই চেয়ারের ঠিক পেছনে অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে একটা সাদা একটা শেপ। আমি খুব ভালো করে তাকিয়ে বুঝলাম যে এটা একটা ফাঁসির দড়ি ঝুলছে, এবং এটা দেখার সাথে সাথে আমি খুব চমকে উঠেছি স্বাভাবিকভাবে, একটা ফাঁসির দড়ি টাইপের একটা জিনিস আমার কোথেকে আসবে। আমার রুমে আমি সবসময় দরজা লক করে ঘুমাই এবং আমি কিছুক্ষণ আগে শুতে গেছি, এভরিথিং ওয়াজ ফাইন। সো এটা দেখে আমি ফার্স্টে খুব চমকে যাই। তারপরেই আমি চিন্তা করি যে না, ব্যাপারটা হচ্ছে কিছুই না, ওই মাঝে মধ্যে চোখ বন্ধ করে থাকলে চোখ খোলার পরে অন্ধকারের মধ্যে আলো আধারের একটা, তখন তো সকাল খুবই হালকা আলো, মানে খুবই হালকা, মানে কিছু মানে শেপ গুলো বোঝা যাচ্ছে রুমের মধ্যে। সো আমি আবার চোখটা বন্ধ করলাম, বন্ধ করে আবার তাকালাম দেখার জন্য, চেক করার জন্য, দেখলাম যে এখনো ইটস স্টিল দেয়ার। সো তখন আমি এবার একটু ভাজ খেলাম যে কি ব্যাপার, এটা এখন তো চলে যাওয়ার কথা, চোখের প্রবলেম। সো আমি আবার চোখটা বন্ধ করে কিছুক্ষণ শুয়ে আছি, আমি আবার কতক্ষণ পর আবার তাকালাম, তাকিয়ে দেখলাম এখনো এখানে আছে। সো তখন আমার টেনশন হওয়া শুরু করলো, যে তখন আমি ভয় পাওয়া শুরু করলাম, এবং একটা সময় ভয় বাড়তে বাড়তে এরকম একটা পর্যায়ে চলে গেল। আমি যে আজকে বলছিলাম একটু আগে যে আমরা আড্ডা দেওয়ার সময় যে লাইফে অনেক জায়গায় গিয়েছি, অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে এই ভৌতিস করতে গিয়ে বা ভৌতিসটার আগে অনেক সময় মাঝে মধ্যেই ভয়টাই পেয়েছি, কিন্তু ভয়ের ডেফিনেশন যে এরকম হতে পারে এটা আমার জানা ছিল না। অসম্ভব রকম একটা ভয় আমার পুরা মনে হলো যে ঘাড়ের উপর চেপে বসছে, মানে অন্যরকম একটা অবস্থা, মানে পুরা গা মনে হয় যে জ্বলছে, মানে গরম হয়ে গেছে, এই টাইপের প্রচন্ড ভয় লাগছিল। আমি বারবার চিন্তা করছি যে আমি চোখের সামনে যে জিনিসটা দেখছি এই সাইনটাই তো ভালো না, মানে সামনে একটা ফাঁসির দড়ি, সেটাই। বিকজ এর আগে এরকম হয়েছে যে এই ভৌতিক ইনভেস্টিগেশনে গিয়ে এরকম হয়েছে যে রুমের মধ্যে বসে আছি, টেবিলের উপর একটা গ্লাস রাখা, চায়ের কাপ টাপ এইসব জিনিসপত্র রাখা, গ্লাস পড়ে গেছে অটোমেটিক, মানে কোনো কারণ নাই আর কি। একটা গ্লাস তো এটার মধ্যে যে বাতাসে পড়ে যাবে, এইগুলো আমরা দেখেছি, এগুলো দেখে কোনো ভয় লাগে নাই। আচ্ছা ঠিক আছে, গ্লাস মানে আমি যদি এখন বলি যে হ্যাঁ ঠিক আছে আমি জিন বিশ্বাস করি, জিন এই কাজটা করেছে, তো তখন আমার এক্সপ্লেনেশনটা হচ্ছে একটা জিন এসে একটা গ্লাস ফেলে দিচ্ছে, এটা যদি একটা মানুষ ফেলতো আমি বলতাম যে আচ্ছা গ্লাসটা ভেঙে গেছে বেচারা, এটা এখানে তো ভয়ের কিছু নাই, তুমি তো গ্লাসই ফেলেছো, বেশি তার কিছু করো নাই, সেখানে ভয় পাবো কেন? তো এইভাবে সবসময় চিন্তা করি। বাট কেউ যে একটা ফাঁসির দড়ি ঝুলে সামনে যদি দাঁড়ায় থাকে, এটা কিন্তু একটা ভয়ের একটা ব্যাপার। তখন আমি চিন্তা করতেছি যে আচ্ছা ঠিক আছে, ধরে নিচ্ছি যে আমার সামনে এখন যেটা আছে এটা ভালো কিছু না, একটা খারাপ একটা জিন বা ব্যাড স্পিরিট বা যেটাই বলি, মানে ইভিল একটা কিছু, এবং আমার সামনে এবং যে কোনো কিছু একটা বোঝাতে চাচ্ছে, হ্যাঁ সে একটা ফাঁসির একটা দড়ির ফাঁসের মতো এটা করে মানে সামনে দাঁড়ানো। সো জিনিসটা আমার কাছে তখন খুব ভয়ঙ্কর কথা। হ্যাঁ, বিকজ অ্যাকচুয়ালি এই সিনটা দেখতে ভালো লাগে না, নর্থের যে আমি একটা খোলা একটা বাসার মধ্যে আছি, মানুষজন আসতে যাচ্ছে, আমি শুয়েছিলাম দুপুরবেলা, হঠাৎ করে দেখলাম একটা কেউ আছে, কেউ ঝুলিয়ে দিয়ে গেছে বা কেউ ফাইজলামি করতেছে, ব্যাপারটা তো ওইটা না, ব্যাপারটা অনেক সিরিয়াস। এবং আমি এর আগে একবার বলেছি আমার বাসায় আমি একা থাকি, কোনো মানুষ নেই, একটা কাজের ছেলে থাকে, সে সার্ভেন্ট কোয়ার্টারে ঘুমায়, পুরো বাসায় আমি একা, রুম লকড, মানে কারো আসার কোনো ওয়ে নাই। সো ভয়টা তখন বাড়তে থাকলো, এবং বাড়তে বাড়তে একটা সময় মানে
এরকম একটা পর্যায়ে আমি যেটা মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি ঘটনার চেয়ে আমি ভয়ের দিকটাই আমি বেশি প্রেশার দিচ্ছি। না ঠিক আছে, ভয়টা যে কি ভয়ঙ্কর ব্যাপার এটা আমি আজ কয়েকদিন আগে টের পেলাম আর কি, রাইট? সো এত মানে ভয় একটা সময় আমার মনে হলো কি যে আমার পুরা মানে আমার গায়ে তো চাদর, মানে আমার চাদরের উপর দিয়ে কেউ জাপটে আমাকে চেপে ধরছে আর কি। মানে আমি মানে অনেকটা যে অনেকে বলে না যে রাত্রেবেলা ঘুমানোর সময় অনেকে বোবায় ধরে একটা জিনিস বলে, এটা কিন্তু যারা এক্সপিরিয়েন্স করে তারা কিন্তু বুঝে যেটা অনেক ভয়ঙ্কর, অনেক অনেক ভয় লাগে। সো তারপর যেটা হয় যে ঘুমটা ভেঙে যাওয়ার পর মনের মধ্যে একটু ভয় থাকে। সো তারপরে দুপুরবেলা দেখা যায় ভয়টা পুরো চলে গেছে, কিন্তু তারপরে কিন্তু মাথা মধ্যে থাকে একটা অনেক ভয় পেয়েছিলাম, এরকম বলে অনেকে একদম। সো এখন আমি জিনিসটা এইভাবে বলতে পারি যে বোবায় ধরলে যেই তখন যে অসহায় একটা ফিলিং হয় যে ভয়টা লাগে, এটা সে তার চেয়ে 10 টাইমস বেশি। ওকে, এবং ওটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে এই জিনিসটা রিয়েল, এটা এখন স্বপ্ন না। এবং আমি ওই মুহূর্তে ওই ভয় ওই ঘটনাটার মধ্যে আমি বাস করছি, নট দ্যাট যে আমি এক্সপিরিয়েন্সটা পরে কাউকে বলছি তা না, আমি তখনই জিনিসটা এক্সপিরিয়েন্স করছি, আমার চোখের সামনে হচ্ছে। সো খুব সিভিয়ার একটা ব্যাপার। এবং এরকম একটা সময় আমি কি করে বুঝতে পারছিলাম না, তারপরে আমি কি করলাম না করলাম এবং আলটিমেটলি জিনিসটা কি হলো এই ব্যাপারটা নিয়ে আমরা ভৌতিক লাস্টে এসে বলবো। ঘটনাটা আমি আপাতত এখানে ব্রেক নিই। ওকে, আমরা একটা ব্রেকে যাই। ইন দ্য মিন টাইম আপনারা আমাকে SMS করুন এবং লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের SMS করেছেন শাগনিক, আমাদের SMS করেছেন দাইগি, মুরাদ, তামান্না, তামজিদ, ফারাহ আমাদের SMS করেছেন, মশিউর, এছাড়া আমাদের SMS করেছেন স্মিতা, সুমন, ইমতিয়াজ, রিয়াদ আমাদের SMS করেছেন, সেলভি, দিশা, অর্থী, এছাড়াও আমাদের SMS করেছেন সুমন, ইমরান, লিসা সহ আরো অনেকে। থ্যাংক ইউ আপনাদের SMS করার জন্য। আমরা একটা গানে চলে যাবো। এন্ড ইন দ্য মিন টাইম আপনারা SMS করতে পারেন আমাদেরকে, আর গানের পরে ফিরে এসে আমরা শুনবো বাকি ঘটনাটা। চলুন শুনে আসি একটি গান। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত FM, সাথে আছে রাসেল এবং আমাদের সাথে রয়েছেন সুমন ভাই এবং জীবন ভাই। আর সেই সাথে আমি কিছু SMS পড়ে ফেলি। আমাদেরকে SMS করেছেন রুহান, বলছেন ভাইয়া আমার কোনো একটা ড্রিম দেখলে তার কিছুদিন পরেই সেটা সত্যি হয়ে যায় আমার, এবং এরকম আমার লাইফে অনেক হয়েছে। ওকে, খুবই অদ্ভুত একটা ঘটনা। অধরা আমাদের লিখেছেন ময়মনসিং থেকে, ময়মনসিং মেডিকেল কলেজ থেকে, যে তিনি বলেছেন যে তাদের ভেতরে, তাদের এই ক্যাম্পাসের ভেতরে একটা পুকুর আছে, যে পুকুরে প্রতি বছরই 2-3 জন মারা যায় এবং তার কারণটা তিনি মনে করছেন যে কোন একটা প্যারানর্মাল ব্যাপার স্যাপার সেখানে আছে আর কি। ওকে, আদিব লিখেছেন ভাইয়া এক্সোরসিস্ট ট্র্যাডিশন অফ ইসলাম বইটা অনেক খুঁজলাম বাট পেলাম না কোথাও, বড় বড় লাইব্রেরিতেও না। এটা সুমন ভাইয়ের কাছে কোশ্চেন করেছে এবং একসাথে নির্ঝর লিখেছে ভাই এক্সোরসিস্ট ট্র্যাডিশন ইন ইসলাম বইটা কোথায় পাওয়া যাবে? এটা সুমন ভাই ভালো বলতে পারবেন আমার চাইতে মনে হয়। ওয়েল অ্যাকচুয়ালি বইটা আমি কিনেছিলাম স্টেজ থেকে, amazon.com থেকে কেনা। সো বাংলাদেশে বইটা নাও না থাকতেই পারে, ইন্টারনেটের মাধ্যমে আপনি ইচ্ছা করে ট্রাই করে দেখতে পারেন এবং অনেক সময় ইন্টারনেট থেকেও কেনা যায়। আমি ইন্টারনেট থেকে কিনেছিলাম, অ্যামাজন থেকে কিনেছিলাম। এই তো সেটাই। সুতরাং আমার যেটা মনে হয় যে আপনি এখানে বসে সেই কাজটা করে ফেলতে পারেন। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন আছেন, তিনি হচ্ছেন আমাদের সাথে আজকে জয়েন করেছেন। এটা নতুন না, তিনি এর আগে আমার সাথে জয়েন করেছেন, রাইট? আপনার নামটা তারপর আরেকবার বলুন। আমি ইমরান। এবং ইমরান গতদিন একটা বেশ কিছু ঘটনা বলেছিল এবং আমরা সবাই সেটা শুনেছিলাম। আর সেই সাথে ইমরান সেই জায়গার কিছু ঘটনা বলবে আবারও। তারাস উপজেলা, তাই না? তারাস উপজেলার কিছু ঘটনা বলেছিলেন আপনি, এবং সেখানে খুব অদ্ভুত টাইপের ঘটনা ঘটে। এবং আমরা জেনেছিলাম যে ওইখানকার যে ঘটনাটা, মানে বাংলাদেশে প্যারানর্মাল কোনো কিছু দিয়ে সার্চ দিলে ওই জায়গাগুলো আসে, ওই বিল টিল ওই সমস্ত জায়গাগুলো আসে। তো এইখানে ইমরান একজনের নাম বলেছে পুরনো জমিদার বাড়ি এবং সেখানে যে পুকুরের পাড়ে রাজহাঁস
রাজহাঁস এবং সেই রাজহাঁস কেটে খাওয়ার ফলে তাদের যে সমস্ত সমস্যাগুলো হয়, এবং সেই পুরনো জমিদার বাড়ির সেই বংশের একজন, তার নাম হচ্ছে পিতল চৌধুরী, সেই পিতল চৌধুরীর কিছু মানে সাথে কথা বলে সুমো আমাদেরকে আজ ইমরান আজকে আর নতুন কিছু তথ্য দিবে, এবং কেন ওইখানে ভ্যানওয়ালা বা কেউ যেতে রাজি হয় না সেই ব্যাপারে একটু বলুন। গ্রামের ওই স্পেসিফিক ওই জায়গাটায় কেন কেউ যেতে রাজি হয় না, এটা আপনি জানতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, কেন যেতে রাজি হয় না? আচ্ছা, এটার কারণ হচ্ছে যে ভ্যান যে চলতো আগে, ওখানে রাতের বেলা ওই এলাকাটা তো বিচ্ছিন্ন একটা গ্রাম, তো গ্রামের লোকেরাই যা করছিল যে কতগুলো লোক নিয়ে রাতে পাহারা দেওয়ার জন্য কিছু লোক নিয়োগ দিয়েছিল যে ওরা রাতে পাহারা দিবে। তো কোনো একটা কারণে বা একজন লোককে মেরে ফেলা হয় ঘটনা, এবং লোকটার লাশটাকেও খুঁজে পাওয়া যায় না, মানে লোকটা সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায় এলাকা থেকে। আচ্ছা, মানে কিভাবে নিখোঁজ হয়েছে কেউ জানে না। ধীরে ধীরে ঘটনাটা ভুলে যায় অনেকেই। এর অনেকদিন পরে ঘটনাটা হচ্ছে যে আমরা যখন যাই এর 1 বছর আগে এটা হয়েছে যে ভ্যান চালক যিনি ছিলেন উনি কিন্তু বেঁচে আছেন এখনো। আচ্ছা, তো মানে কে বেঁচে আছেন? যে ভ্যান চালকটা আক্রান্ত হয়েছিল, মানে এই যেখান থেকে শুরু ঘটনাটা, ওই যে রাস্তায় যাওয়া আসা করতে যে এখন যে ভ্যান চালক কে মারা গেল তাহলে? মারা গেল হচ্ছে যিনি ছিলেন রাতের নৈশ প্রহরী, মারা গেছেন। আচ্ছা, আর এইটা প্রথম দেখেছেন ভ্যান চালক। আচ্ছা, বলুন, তাহলে শুনি আমরা। তো এক ভ্যান চালক ওই রাস্তায় ওইটুকু রাস্তায় তারাস থেকে বারোহাঁস থেকে তারাস, শুধু ওইটুকুতেই ভ্যান চালান। আচ্ছা, তো উনার মুখে ঘটনাটা শোনা যে উনি প্রথম যখন ওই এলাকায় রাতের বেলা ফিরছিলেন বাড়িতে, তখন জায়গাটা স্পেসিফিক যদি বলতে হয় তাহলে বলতে হবে যে যদি আমি বারোহাঁস থেকে তারাসের দিকে আসি তাহলে 3টা ব্রিজ পড়বে, এটা 3 নম্বর ব্রিজ, আর যদি তারাস থেকে বারোহাঁসের দিকে যাই তাহলে এটা প্রথম ব্রিজ। ওকে, এটা সবচেয়ে বড় ব্রিজ 3টা ব্রিজের মধ্যে। উনি যখন ব্রিজটা ক্রস করছিলেন ঠিক তখন দেখতে পেলেন যে ব্রিজের নিচ থেকে লুঙ্গি পরা ছিল, যখন নিখোঁজ হয়েছিলেন যে লোকটা লুঙ্গি পরা ছিল, তো ওই লোকটাই ঠিক উঠে আসতে চাচ্ছেন, মাটি হেঁচড়ে উপরের দিকে উঠে আসতে চাচ্ছেন। ওর নিচে কি পানি বা এরকম কিছু আছে? তখন শুকনা ছিল, শুকনা ছিল, উঠে আসতে যাচ্ছে। আচ্ছা, তো উনি সবকিছু ঠিক ছিল, যে যিনি মানে যেটা দেখে উনি ভয় পাইছেন সেটা হচ্ছে যে চোখ দুটো উপড়ানো ছিল এবং গলার মধ্যে একটা ফাঁস পড়ানো ছিল। আচ্ছা, এবং উনি যেটা রক্ত পড়তেছিল, চোখ দিয়ে রক্ত পড়তেছিল, এরকম দেখেছেন? উনি ওটা দেখে ভয়ে চলে আসছেন। এটা হচ্ছে প্রথম দিনের ঘটনা। মানে ওই ভ্যান চালক প্রথম এটা দেখলো যে লোকটা নিখোঁজ। উনি এটা দেখে এসে গ্রামে বললেন ওনার এখানে, কিন্তু বিশ্বাস করলো না কেউ। এটা স্বাভাবিক বিশ্বাস করবে না যে একজন লোক নিখোঁজ হয়ে গেছে এতদিন পরে। এই ঘটনাটা উনি পরপর বেশ কয়েকদিন দেখলেন। ওই ভ্যান চালক একজনের, ওনার কাছে ওই যে লোকটা নিখোঁজ হয়েছিল উনি মানে উঠে এসে কিছু একটা বলতে যাচ্ছে, উনি এখানে দাঁড়ানি হয়ে চলে গেছেন। এই ঘটনার পরে উনি ভ্যান চালানোটা ছেড়ে দেন এই কারণে যে প্রথমে উনি ভ্যান মানে চালানো ছাড়তে চাননি, কারণ এটা ওনার পেশা ছিল, শুধু ভয় পেয়ে তো ওনার পেশা ছাড়তে পারেন। কিন্তু উনি এটা স্বপ্ন দেখতে শুরু করলেন, রাতে ভ্যান চালানো ছাড়লেন, দিনের বেলা ভ্যান চালাতেন, কিন্তু এই জিনিসটা উনি স্বপ্নে দেখতেন। আচ্ছা, আচ্ছা, মানে এই ঘটনাটা অ্যাভয়েড করার জন্য তিনি দিনের বেলা চালাতেন, রাতে চালাতেন এবং দিনের বেলা ফিরে যেতেন সন্ধ্যা আগে। কিন্তু তিনি এটা স্বপ্নে দেখা শুরু করলেন, এবং যখন স্বপ্নে দেখা শুরু করলেন তখন তিনি ভ্যান চালানো ছেড়ে দিলেন। এবং এখন পর্যন্ত উনি বেঁচে আছেন, ভ্যান চালানো, ওখানে দোকানে একটা আছে। মানে এত জীর্ণশীর্ণ অবস্থা লোকটা, মানে একদম মানে শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আপনি কি তার সাথে কথা বলেছিলেন? না, আমি তো তখন জানতাম না এটা। আমি পরে যখন ফোন করেছি যে পিতাল চৌধুরীর সাথে যোগাযোগ করার জন্য, তখন ওনার মুখে শোনা এই ঘটনাটা। ওকে, তাহলে আর কেউ কি দেখেছে এই ঘটনাটা? হ্যাঁ, ওনার পরে উনি যখন ভ্যান চালানো ছেড়ে দেন এবং উনি যখন অসুস্থ হয়ে পড়েন, তখন এরপরে পরপর বেশ কয়েকজন ভ্যান চালক এটা দেখেছেন। আচ্ছা, তো এখন এই যে আমরা যখন গিয়েছিলাম যে ভ্যান চালকগুলো যেতে রাজি হয়নি, এর কারণটা ছিল ওইটাই। ওখানে যে ভ্যান চালকগুলো ছিল প্রত্যেকটা লোক ওইটার ভিকটিম, দেখেছেন। সুতরাং ওই রাস্তা দিয়ে রাতের বেলা যাবে না। নতুন ভ্যান চালক যদি কেউ আসে তাহলে হয়তো যেতে পারে সন্ধ্যার পরে, বাট পুরাতন যে ভ্যান চালক, যে তারাসের মানে বারোহাঁসের যে ভ্যান চালকগুলো, ওনারা কেউ যাবেন না ওই রাস্তাটার মধ্যে। এবং আমার যেটা মানে যে জন্য ভয়টা লেগেছিল যে আমি যখন পিতাল চৌধুরীর সাথে বলেছি, তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আঙ্কেল উনি যে মানে রাতের বেলা স্বপ্ন দেখতেন, কি স্বপ্ন দেখতেন? উনি সেম জিনিসটা বলেছিলেন যে উনার মাথার কাছে বসে কেউ উনাকে মানে যখন ঘুমাতেন কেউ একজন জাগানোর চেষ্টা করতেছে, ওকে কালো একজন কেউ বসে ওনাকে জাগানোর চেষ্টা করতেছে এবং কিছু একটা বলতে চাচ্ছে। তো আমি অনেকটা মিলিয়ে দেখলাম যে আমি এখানে আসার পর, ঢাকায় আসার পর, গত এপিসোডে যেটা বলেছিলাম সেম সেই কালো একটা জিনিস গলা পিছিয়ে ধরতো। আমি হ্যাঁ, আপনি গতদিনটা বলে গেছেন এবং পিতল চৌধুরীর সাথে যখন কথা বললেন তখন দেখলেন যে ওই ভ্যানের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটতো এবং রাতের বেলায় ঠিক কেউ একজন। আমার যেটা মনে হচ্ছে যে এটা ইন্টাররিলেটেড। আচ্ছা, আপনার যে সমস্যা হয় ওই ভ্যানেরও সেই সমস্যা হয় এবং আপনার সঙ্গে একজন যে এসেছিলেন তারও এই টাইপের সমস্যা হয়েছিল। হ্যাঁ, এটা হচ্ছে একটা ঘটনা।
আচ্ছা, তারপরে 2 নম্বর যে ঘটনাটা আমি জিজ্ঞেস করেছিলাম যে ওই বেহুলা লক্ষিন্দরের একটা নৌকার কথা আপনাদের বলেছিলাম কত এপিসোডে, যে ওখানে নৌকার করা আছে, দাগটা করা আছে, নৌকার নকশা করা আছে এবং ওই নকশাটা মুছে না। তো উনি যেটা বললেন যে গত বন্যার আগেও এটা কোথায় করা আছে একটু বলুন, অনেকে হয়তো আজকেই জয়েন করেছেন। মানে এটার নির্দিষ্ট ঠিকানাটা হচ্ছে যে 12 হাস না, মানে ওইখানে তো বুঝলাম যে তারাশের, মানে কেন ওই নকশাটা করেছিল কেন? আচ্ছা, নকশাটা করেছিল যে এটা জমিদারের ওয়াইফ ছিলেন, বেহুলা, উনি জমিদারের ওয়াইফ ছিলেন, ওনার একটা নৌকা ছিল। সেই নৌকাটা এখনো মানুষের ধারণা যে ওই নৌকাটা মাটির নিচে আছে। এবং ওইটার নকশাটা উপরে আঁকা আছে। এবং আশ্চর্যজনক ঘটনা এটা যে ওইটার সাথে ওই নোঙরের যে শিকলটা বেরিয়ে আছে মাটির উপরে। আচ্ছা, অনেকে সেটা খুঁড়তে চাইছে, বাট ওটা নিচ পর্যন্ত, অনেক দূর পর্যন্ত খোঁড়া হয়েছে, বাট ওটা মানে নিচ পর্যন্ত যেতে পারেনি। আচ্ছা, ওটা তারপর আবার ভরাট করে দেওয়া হয়েছে। আর গত বন্যার আগে উনি বললেন যে গত বন্যার আগে অনেক লোক আসছিল ওটা দেখার জন্য, অনেকে আবার ওই নৌকার মতো করে অনেকগুলা নকশা করে গেছেন ওটার পাশে। তারপর যখন পানি উঠলো, পানি নেমে গেল, চলন বিলের নেমে গেল, তখন দেখা গেল যে বাকি যেগুলা করা হয়েছিল সবগুলা মুছে গেছে, বাট ওই ফাটলটা, নৌকার যে ফাটলটা ওটা আছে। একটা নৌকার আদলটা ওখানের মধ্যে আছে। মানে পানি উঠুক যাই উঠুক ওই ছাপটা মাটিতে থেকে, ওই ছাপটা মাটিতে থেকে যায়। আর ওটার পাশে যে শিকলটা আছে, শিকলটা এখন মাটি থেকে। আপনি দেখেছেন? না, আমি তো ওই পর্যন্ত যেতে পারিনি। আপনি ওই পর্যন্ত যেতে পারেন, কিন্তু কেউ যদি যেতে চায় তাহলে সে কোন সময় যাবে, কিভাবে যাবে, কেমন করে যাবে? কেউ যদি যেতে চায় এবং কেউ যদি অ্যাকচুয়ালি কিছু একটা দেখতে চায় বা কিছু একটা মুখোমুখি হতে চায়, তাহলে উনি যেটা বলছেন যে যেতে হবে 12 হাসে প্রতি বছর একটা মেলা হয়, সেটা হচ্ছে চৈত্র মাসের প্রথম পূর্ণিমা রাতে। 12 হাস, তারাস এবং এর পাশে আছেন হচ্ছে এর পাশে আরেকটা গ্রাম, বেশ কয়েকটা গ্রাম মিলে একটা মেলা হয়। আচ্ছা, ওটা হচ্ছে চৈত্র মাসের প্রথম পূর্ণিমা রাতে। ওই রাতে কেউ যদি কিছু একটা বলতে হয় যে যারা বিলিভ করেন না ওনাদের জন্যই বলাটা আসলে, যে প্রথম ব্রিজটা বলে না, 3 নম্বর যে প্রথম ব্রিজটা পড়ে তারাস থেকে 12 হাসের দিকে যাওয়ার জন্য, ওটার নিচে যদি কেউ যান তাহলে অন্তত মানে কিছু না দেখে ফিরে আসবেন না, এই কথাটা বলতে পারি আর কি। অলরাইট, তার মানে এটা তো আপনি এই ব্যাপারটা আপনি নিশ্চিত? হ্যাঁ, এই ব্যাপারটা আপনি নিশ্চিত করছেন। যদি এরকম কেউ চায় তাহলে সে কি? এটা শুধু যে পিতা চৌধুরীর মুখে শুনেছি সেটা না, এই যে এই ঘটনাটা, এটা ওই গ্রামের অনেকগুলো লোকের সাথে কথা বলেছি আমি, এবং ওনারা সেম ঘটনায় বলেছেন যে ওই 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 নির্দিষ্ট জায়গাটা, ব্রিজের নিচের ওই জায়গাটা অনেক অনেক ভয়ঙ্কর একটা ঘটনা। আমার কাছে যেটা মনে হয় যে অনেক ভয়ঙ্কর একটা ঘটনা।